রাসবিহারী বসু সম্বন্ধে আমরা স্কুল কলেজে যা পড়েছি, আমার জ্ঞানগম্যও তাই ছিল। যে রাসবিহারী বসু একজন লোক যিনি আইএনএ গড়েছিলেন এবং তিনি হার্ড ইঞ্জিনের উপরে বোমা ছুঁড়েছিলেন। সাংঘাতিক একটা অপরাধ করেছিলেন, হার্ড ইঞ্জিনের উপরে বোমা টোমা ছুঁড়েছিলেন, নাশকতামূলক কাজ করেছিলেন। এইগুলোই আমরা জানি, ছেলেবেলা থেকে এইভাবেই অভ্যস্ত। পরবর্তীকালে আমি জানতে পারি যে রাসবিহারী বসুই হচ্ছেন প্রথম যিনি ব্রিটিশ সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। এটা আমার কাছে খুব আশ্চর্য লেগেছিল যে একটা অজ পাড়াগাঁয় ছেলে, 1886 সালে যার জন্ম, সেই ছেলে ব্রিটিশ সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, সে কিভাবে করবে? তা আমি তখন সুবলদাহ গ্রাম দেখতে যাই, এবং তখন যখন আমি যাই তখনও কিন্তু সুবলদাহে আজকের যে অবস্থা, সুবলদাহে রাসবিহারী গ্রাম অব্দি কিন্তু গাড়ি যেত না। আজকে রাস্তা অনেক চওড়া হয়েছে। আমি যখন এই কাজটা শুরু করি তখনও কিন্তু গাড়ি যেত না রাসবিহারীর গ্রাম অব্দি, আমাকে অনেকটা পথ হেঁটে যেতে হয়েছে। সুবলদাহ হচ্ছে পূর্ব বর্ধমানের রায়না ব্লকে একটা গ্রাম। জামালদহ থেকে যাওয়া যায়, তখন জামালদহ দিয়ে সবাই যাতায়াত করতো। এখন তো রায়না ব্লকের এখন রাস্তা হয়ে গেছে, অনেক চওড়া রাস্তা। 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস তৈরি হয়ে যায় এবং সুরেন্দ্রনাথ ব্যানার্জি, আমাদের অশ্বিনী দত্ত এবং তাবড় নেতা যারা ছিলেন কংগ্রেসের, আনন্দমোহন বসু থেকে শুরু করে যারা তাবড় নেতা ছিলেন, তারা কিন্তু চেষ্টা করছিলেন যে করে হোক নিবেদনের মাধ্যমে যদি ভাইসরয় কাউন্সিলে যদি মন্ত্রী হওয়া যায়। ভারতের স্বাধীনতার কথা তারা ভাবেন, এটা যদি তারা, সুরেন্দ্রনাথ ব্যানার্জি তার বইতে যতই লিখে থাকুন না কেন, তার বই যদি আপনারা পড়েন, তাহলে সুরেন্দ্রনাথ ব্যানার্জির আত্মজীবনী নেশন ইন মেকিং যদি পড়েন, তাহলে নিজেরাই বুঝতে পারবেন যে উনি কোথায় কোথায় চেপে যাওয়ার চেষ্টা করেছিলেন, বুঝতেই পারবেন পরিষ্কার। এইবার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই যখন কন্ডিশন, সেই কন্ডিশনে রাসবিহারী বসু এতটা তার সাহস কি করে, মানে তার চিন্তা ভাবনায় এতটা সাহস কিভাবে এলো যে আমি সরাসরি ব্রিটিশ সম্রাটের বিরুদ্ধে লড়াই করব? এই মনোবলটা আসে কি করে, এইটা আমাকে ভাবায়। এরপরে আমি রাসবিহারী বসুর আত্মীয় স্বজন যারা আছেন সুবলদহে এবং যারা চারপাশে আছেন, তাদের সঙ্গে কথাবার্তা বলে এবং আমাদের রায়না ব্লকে গিয়ে, তার বিডিও অফিসে গিয়ে পুরনো তথ্য নথিপত্র ঘেটে আমি দেখতে পাই যে 1896 সাল নাগাদ, তখন রাসবিহারীর বয়স হচ্ছে 10, ক্যাডাস্ট্রাল সার্ভে হয় জমিতে। সেই জমিতে ক্যাডাস্ট্রাল সার্ভে করতে গিয়ে সেটেলমেন্ট অফিসার যারা ছিলেন, তারা মাঠের পাকা ধানের উপর দিয়ে চেন নিয়ে গিয়ে মাপার জন্য, জমি জরিপের জন্য মাপতে গিয়ে তারা সমস্ত ধান নষ্ট করে দেন। গ্রামের লোকেরা তার প্রতিবাদ করলে তাদের মাথায় পুলিশ এসে লাঠি মারে। রাসবিহারী বসু তার স্যান্ডারদের নিয়ে তখন ঠিক করেন যে এদের এখান থেকে তাড়াতে হবে। কিন্তু তাড়াবে, ওই 10 বছরের ছেলে তাড়াবে কি করে? ও তখন 10 জনের মতন সাংঘাত নিয়ে ওরা ওই মাঠের চারপাশে যে বড় গাছ আছে, সেই গাছের গুলতি, আর তখনও ইট হয়নি, ইট ওখানে পাওয়া যেত না, ওই মাটির ঢেলা আর গুলতি নিয়ে গাছের মগ ডালে সবাই উঠে পড়ে এবং সেইখান থেকে ঢেলা গুলতিতে ছুঁড়ে ছুঁড়ে সাহেবদের তাড়ায়। এই ছেলের তখনই কিন্তু মাথায় ব্রিটিশ বিদ্বেষটা সাংঘাতিক চাগার দিয়ে ওঠে। বাড়িতে ফিরে এসে ঠাকুরদা কালীচরণ বসুকে জিজ্ঞেস করে যে এদেরকে এদেশ থেকে তাড়ানো যাবে না? কালীচরণ বসু তখন ওকে বলে যে এখন ব্রিটিশদের যা
ক্ষমতা এখন কিন্তু আর সেই পলাশির যুদ্ধের সময়ের ক্ষমতা আর নেই। ব্রিটিশদের ক্ষমতা এখন সাংঘাতিক। এখন এদের যা ক্ষমতা, তাতে ওইভাবে ব্যক্তি হত্যা করে এদের এদেশ থেকে তাড়ানো যাবে না। এদের এদেশ থেকে তাড়াতে গেলে মগধের সম্রাট চন্দ্রগুপ্ত যে রাস্তাটা নিয়েছিলেন সেই রাস্তাটাই নিতে হবে। তখন রাসবিহারী জিজ্ঞেস করেন, মগধের সম্রাট চন্দ্রগুপ্ত তিনি কি রাস্তা নিয়েছিলেন? বললো, চন্দ্রগুপ্ত আলেকজান্ডারের সেনাবাহিনীর মধ্যে লুকিয়ে ঢুকে আধুনিক সমরবিদ্যা শেখে এবং সেই আধুনিক সমরবিদ্যা শেখার পর মগধের আদিবাসীদের নিয়ে সে ফৌজ তৈরি করে এবং নন্দ বংশ ধ্বংস করে। এইটাই হচ্ছে একমাত্র রাস্তা, যে রাস্তাতে ভারতবর্ষ থেকে ব্রিটিশদের তাড়ানো যাবে। তখন তখন রাসবিহারী বসু জিজ্ঞেস করেন, এটা কিভাবে সম্ভব? বললো, কেন? ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির মধ্যে যে ভারতীয় ফৌজিরা আছে তাদেরকে তোমাকে তাদের হাত করতে হবে। রাসবিহারী এই কথাটা খুব মনে ধরে যে ফৌজ আমাকে তৈরি করতে হবে, ফৌজ না তৈরি করলে এদেশ থেকে ব্রিটিশদের তাড়ানো যাবে না। তো এই ফৌজ তৈরি করা প্রাথমিক কাজের জন্য ও কিন্তু ফোর্ট উইলিয়ামে আর্মিতে ঢোকার চেষ্টা করে, কিন্তু বাঙালিদের তখন কোথাও কোনো আর্মিতে ঢোকার সুযোগ দেওয়া হয় না। যথারীতি ফোর্ট উইলিয়াম থেকে ওকে তাড়িয়ে দেওয়া। চন্দননগরের ডুপ্লে কলেজ ছেড়ে যখন মটন কলেজে গিয়ে ভর্তি হয়, তখন ও যতীন ব্যানার্জির প্রভাবে, যতীন ব্যানার্জির কাছ থেকে সব শুনে, উনি তখন পশ্চিম ভারতে যে দেশীয় রাজ্যগুলো আছে সেই দেশীয় রাজ্যের সেনাবাহিনীতে ও সামরিক বিদ্যা শেখার জন্য ঢোকার চেষ্টা করে। কিন্তু দেশীয় রাজ্য যারা আছে তারা সবই হচ্ছে ব্রিটিশদের চামচা। সেখানেও সেই একই নিয়ম বলবৎ ছিল যে বাঙালি যদি হয় তাহলে তাদের ঢোকা যাবে না, এবং যথারীতি ও সেখান থেকে ব্যাক করে চলে আসতে হয়। ওর এফোর্ট ফ্রুটলেস হয়ে যায়। এইবার বাবা এসে সিমলায় ওকে চাকরি করতে নিয়ে চলে যায়, যে আর এখানে তোর লেখাপড়া হবে না, তুই সিমলায় চল। সিমলা হচ্ছে তখন ভারতের দ্বিতীয় রাজধানী। সিমলাতে গিয়ে ওর প্রধান কাজ হলো যেটা, ছাপাখানায় কাজ করে, সবকিছুই করে, কিন্তু সিমলাতে গিয়ে যে সামরিক অফিসাররা আছে সেই সামরিক অফিসারদের সঙ্গে খাতির করতে চেষ্টা করে, যে সামরিক অফিসারদের কাছ থেকে আধুনিক সমরবিদ্যা যদি কিছু শেখা যায়। সেটা সিমলাতে সম্ভব না হলেও পরে যখন ও দেহরাদুনে চলে আসেন, ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটে যখন চাকরি পান এবং চিফ অফ ব্যুরো বা চিফ অফ স্টাফ যখন হন, তখন কিন্তু ওনার রোজগার কিন্তু সরকারি ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটের চাকরির থেকে অনেক বেশি, অনেক বেশি। কেন না, তখন উনি ওই সামরিক বাহিনীর সাহেবদের উনি হিন্দি শেখাতেন, সুতরাং বুঝতে পারছেন, বাঙালি নন উনি, কিন্তু প্রথম থেকেই ওনার টার্গেট হচ্ছে যে হিন্দি বলায় আমাকে দখল করতে হবে, তা নাহলে হবে না। এবং সেই হিন্দি শেখানোটা হচ্ছে ওনার ছল। উনি সেই হিন্দি শেখানোর ছলে উনি আর্মিদের লাইব্রেরি থেকে আধুনিক সমরবিদ্যার সমস্ত বইপত্র উনি পারমিশন নিয়ে উনি সমস্ত বাড়িতে নিয়ে এসে উনি আধুনিক সমরবিদ্যা থিওরিটিক্যালি সমস্তটা পড়েন, সমস্তটা জানেন। এবং থিওরিটিক্যাল জানলে তো হবে না, জানতে হবে প্র্যাকটিক্যাল। সে প্র্যাকটিক্যাল জানার জন্য ওই হিন্দি যাদের পড়াতেন তাদের কাছ থেকে জানতে চাইতেন যে থিওরিটিক্যালি তো এটা হয়, প্র্যাকটিক্যালি কি হয়, ব্যাটল ফিল্ডে কি হয়, সেই সমস্ত তখন নিয়ম কানুন যা সমস্ত আছে ব্যাটল ফিল্ডে যেভাবে সেনা চালনা করতে হয়, সেইগুলো ওনার ছাত্র হিসেবে যে সামরিক বাহিনীর অফিসাররা আছে তাদের কাছ থেকে গল্প ছলে সমস্ত জানতেন। জেনে উনি মোটামুটি নিজেকে তৈরি করে ফেলেন যে আমি যদি ফৌজ তৈরি করি তাহলে আমি কিভাবে সামরিক বাহিনীর ফৌজিদের সাজাবো, যুদ্ধের জন্য কিভাবে সাজাবো, সেই নীল নকশা কিন্তু উনি দেরাদুনে বসেই উনি কিন্তু তৈরি করে ফেলেন। এবং তার পরিণতিতে পরবর্তীকালে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি হয়, এবং তার প্ল্যানেতেই কিন্তু ওই
ফৌজের রিক্রুটমেন্ট থেকে শুরু করে তাদের ট্রেনিং পর্যন্ত সমস্তই কিন্তু রাসবিহারীর নেতৃত্বে হয়। তখনও কিন্তু মাথায় রাখবেন 1942 সালে যখন আগস্ট আন্দোলন হচ্ছে তখনও কিন্তু নেতাজি সুভাষ কিন্তু জাপানে নয়। 1943 সালে নেতাজি আসেন জাপানে। তখন কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি সাংঘাতিকভাবে তৈরি হয়ে গেছে, যদিও তাদের মধ্যে ইন্টারনাল কনফ্লিক্টের জন্য মাঝখানে ভেঙে গিয়েছিল, রাসবিহারী আবার তা জোড়া লাগিয়ে দেন। সুতরাং নেতাজি আসার অনেক আগেই কিন্তু রাসবিহারীর নেতৃত্বে কিন্তু ভারতবর্ষ স্বাধীন হয়ে যেত, যদি না বিট্রেয়াররা যদি বিট্রে করতেন।